প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি টপিক পড়তে যাচ্ছি। চলো আমরা টপিকটি শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচের দুটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ ছবি দুটি আমাদের দুটি নদীর ছবি। তোমরা কি কোনো অনুধাবন করতে পারছো যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি? দেখো, নদী বিধৌত এই দেশ, নদীর সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক আছে। শুধু নদী তীরবর্তী মানুষগুলিই নয়, সমগ্র দেশের সারা দেশের সব মানুষের সঙ্গে নদীর একটা সম্পর্ক আছে। আমরা কোনো না কোনোভাবে নদীর উপর নির্ভরশীল এবং তোমাদের অনেকের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে নদীর সঙ্গে। ফলে মানুষ খুব সহজে চাইলেও তার নদীটাকে তার অঞ্চলের পাশ দিয়ে, তার গ্রামের পাশ দিয়ে প্রবাহিত এই নদীটাকে ভুলে যেতে পারে না। মানুষকে মনে রাখতে হয়, মানুষের মনে পড়ে, মানুষের স্মৃতিপটে ভেসে ওঠে। মানুষ যে অবস্থাতে থাক, যেখানেই থাক, তার শৈশবে বেড়ে ওঠা এই নদী, যে নদীর সাথে অসংখ্য স্মৃতি তার জড়িয়ে থাকে, সেই স্মৃতিগুলোকে মানুষ কখনো ভুলে যেতে পারে না। মানুষের মনে সবসময় সেই স্মৃতিগুলো ভেসে থাকে। তো এরকমই একটা কবিতা আজকে আমরা পড়তে চলেছি। কবিতার নাম তোমরা অলরেডি বুঝে গেছো শিক্ষার্থীবৃন্দ, মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ। চলো আমরা আজকের কবিতাটি পড়ে কী কী শিখবো তা জেনে আসি। আমরা আজকের কবিতার শেষে কবির পরিচিতি বলতে পারবো। কবির তার একটা নতুন ধরন সনেট তা বলতে পারবো। কপোতাক্ষ নদের প্রতি কবির যে স্মৃতিকাতরতা আছে কবি মাইকেল মধুসূদন দত্তের, সেটা জানতে পারবো। এই কবিতাটি পড়ে আমাদের ভেতরে স্বদেশপ্রেম জাগ্রত হবে আশা করছি। সর্বশেষ কবিতাটির যে গঠন কৌশল আছে, এটা একটা বিশেষ কবিতা, সেটি বলতে পারবো। চলো আমরা প্রথমে কবি মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি একটু জেনে আসি। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে। দেখো, তোমাদের একটু আগে আমি একটা নদীর কথা বললাম, সেই যশোরের সাগরদাড়ি গ্রামের একটা নদী কপোতাক্ষ নদ, সেই নদকে নিয়ে লেখা একটা কবিতা আমাদের পাঠ্য কপোতাক্ষ নদ। কবি মাইকেল মধুসূদন দত্ত স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এবং এই কলেজে অধ্যয়নকালেই ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। একটা সময় তিনি মনে করেন যে ইংরেজি মনোনিবেশ করবেন এবং ইংরেজি সাহিত্য রচনা করবেন ইংরেজি ভাষাতে, এবং তিনি একটা সময় গিয়ে এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার নামের আগে মাইকেল শব্দটা যোগ করেন। এবং তিনি কিন্তু ইংরেজি সাহিত্যে আকাঙ্ক্ষা লাভ বা ইংরেজি সাহিত্যের যশ বা খ্যাতি লাভের আশায় তিনি কিন্তু বিদেশেও পাড়ি জমিয়েছিলেন। সেই গল্পগুলো আমরা বলবো একটু পরে। কবি মাইকেল মধুসূদন দত্তের হাতেই অমিতাক্ষ ছন্দ ও সনেট প্রবর্তন করেন। কবি মাইকেল মধুসূদন দত্তের হাতেই আসলে এটা যথার্থ পরিপূর্ণতা পায়। মাইকেল মধুসূদন দত্তের একটা অমর কাব্য মেঘনাদবধ কাব্য তোমরা জানো 1861 সালে প্রকাশিত। কবি মাইকেল মধুসূদন দত্তের যে নাটকগুলি আছে তার মধ্যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী উল্লেখযোগ্য। এছাড়াও বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় খুব কম লেখক প্রহসন লিখেছেন, তাদের মাঝেই কবি মাইকেল মধুসূদন দত্ত একজন, যার 2টা প্রহসন আছে খুব গুরুত্বপূর্ণ। একে কি বলে সভ্যতা, আর একটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। সমাজে নানা অসঙ্গতিগুলোকে নিয়ে আসলে এই প্রহসনগুলোকে লেখা হয়। কবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ভজনগণা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি উল্লেখযোগ্য।
এই বিখ্যাত কবি 1873 সালের 29শে জুন পরলোক গমন করেন। চলো আমরা কবিতাটি যে রচনা করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত তার একটু প্রেক্ষাপটটা জেনে আসি। দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি একটু আগেই বলেছি যে কবি মাইকেল মধুসূদন দত্ত আসলে ইংরেজি ভাষার প্রতি প্রবল অনুরাগ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে তার গ্রন্থ রচনা, কিছু লেখা এবং সেটাতে তিনি মনোনিবেশ করেছিলেন। সেজন্য তিনি কিন্তু সেই সুদূর তার যশোরের সাগরদাড়ি গ্রামের সে কপোতাক্ষ নদকে ছেড়ে দীর্ঘদিন দূরে ছিলেন। তিনি যখন ফ্রান্সে বসবাস করছেন এবং ফ্রান্সে বসবাস করার সময় তখন তার জন্মভূমির যে শৈশব কৈশোরে বেদনা ব্যথিত যে স্মৃতিগুলো ছিল কপোতাক্ষ নদকে কেন্দ্র করে, সেগুলো তার মনে কিন্তু ভেসে উঠেছে এবং তিনি সেখানে বসে কপোতাক্ষ নদের কথা স্মরণ করছেন। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের সে কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন। তিনি বিভিন্ন দেশে বিভিন্ন নদ তিনি দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের যে তৃষ্ণা, কপোতাক্ষ নদের প্রতি যে টান, তার গভীর টান, সেটাকে কিন্তু তিনি কোনোভাবেই ভুলতে পারেননি। এবং সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কিন্তু তিনি কবিতাগুলো লিখছেন যে এদেশের প্রতি, মানুষের প্রতি, কপোতাক্ষ নদের প্রতি তার যে টান আছে, সেই টানের কথা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। কপোতাক্ষ নদ, সেই কবিতাটি কিন্তু তার সেই মানে একটা উজ্জ্বল নিদর্শন। চলো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আগে বলেছি যে এটা একটা সনেট সম্পর্কে আগে একটু জেনে আসি, যেটাকে বাংলাতে আমরা বলি চতুর্দশপদী কবিতা। চতুর্দশ মানে হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা। দেখো তোমাদের কপোতাক্ষ নদ যে কবিতাটি আছে, তোমরা পাঠ্য বইয়ে নিশ্চয়ই দেখে ফেলেছ। যদি পাঠ্য বই না বের করে থাকো, পাঠ্য বইটা বের করো কবিতাটি। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা, তার মানে এখানে 14টা লাইন থাকে। দেখো এই ব্যাপারটাই আছে। চতুর্দশপদী কবিতা বা সনেট এমন এক ধরনের কবিতা যার উদ্ভব হয় মধ্যযুগী ইতালিতে। আসলে কপোতাক্ষ নদ বা চতুর্দশপদী কবিতা বা ইংরেজিতে আমরা যেটাকে সনেট বলছি, সেই সনেটটা ব্যাপক পরিচিতি লাভ করে ইতালিয়ান কবি পেত্রাকের হাত ধরে। এই কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 14টি চরণ থাকে, 14টি কবিতার লাইন থাকে এবং সাধারণত প্রতিটি চরণে 14টি করে অক্ষর থাকে এবং এটা দুইভাবে বিন্যস্ত হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে প্রথমে 8 লাইন থাকে, প্রথম প্যারাতে, দ্বিতীয় প্যারাতে থাকে 6 লাইন। তোমাদের এই কবিতাতেও দেখো তোমরা এটা পাবে, প্রথমে 8 লাইন আছে, তারপর আছে 6 লাইন। প্রথম 8 লাইনকে আমরা বলি অষ্টক, আর পরের 6 লাইনকে আমরা বলি ষষ্ঠক। প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা। তো কবি যেটা বলতে চান সেটাকে তিনি উপস্থাপন করেন। তিনি সেটাকে ব্যাপারটাকে আগে প্রথমে সবাইকে জানান। শেষে ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি, অর্থাৎ একটা উপসংহার, একটা কনক্লুশন। এই কবিতাতেও তোমরা এটা নিশ্চয়ই পাবে। এই কবিতায়, এই যে চতুর্দশপদী কবিতা, এই কবিতাতে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অন্তমিল। এই কবিতাতে দেখো তোমরা যদি পাঠ লক্ষ্য করে দেখবে যে কবিতার প্রথম লাইনের শেষে নে আছে, দেখো শেষে দ্বিতীয় লাইনের শেষে লে আছে। তো তুমি নেকে মনে করো ক, লেকে মনে করো খ। দেখো এইভাবে প্রথম যে 8 লাইন আছে, সে 8 লাইনের মিল বিন্যাসটা হচ্ছে ক খ ক খ ক খ, শেষের দুইটাতে এসে একটু চেঞ্জ হয়েছে খ ক। দেখো প্রতিটা লাইনের শেষের যে অক্ষরটা আছে নে লে নে লে নে লে, এবং শেষে এসে হয়ে গেছে লে এবং নে। এইটা হচ্ছে এই কবিতার প্রথম 8 লাইনের মিল বিন্যাস। শেষের যে অক্ষর, সে অক্ষরের সঙ্গে একটা সুন্দর একটা সামঞ্জস্য আছে, নিশ্চয়ই তোমরা কবিতাতে লক্ষ্য করেছো এবং এখানেও আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা বুঝতে পারছো। শেষের 6 লাইনে যে মিল বিন্যাস, দেখো প্রথম লাইনের শেষে আছে বে, দ্বিতীয় লাইনের শেষে আছে তে। এভাবে তোমরা যদি দেখো বেতে বেতে বেতে, অর্থাৎ গ ঘ গ ঘ গ ঘ, বেকে মনে করো গ, তেকে মনে করো ঘ, এভাবে মিল বিন্যাসটা পেয়ে যাচ্ছি আমরা। তো এই হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের যে মূল কবিতা আছে সেই কবিতাতে প্রবেশ করি। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত শব্দের অর্থ তোমরা জানো, সর্বদা। এই কবিতাতে তুমি সতত শব্দটি 3 বার পাবে। প্রথম 3 লাইনে পরপর প্রতিটা শব্দেই ব্যবহার করা হয়েছে শুরুতে। সতত হে নদ তুমি পরমোর মনে, অর্থাৎ এই যে যশোরের সাগরদাড়ি গ্রামে যে নদটা আছে কপোতাক্ষ নদ, সেই নদের কথা কবির সবসময় মনে পড়ছে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে।
কবি সেই ফ্রান্সে বসে যখন তিনি বসবাস করতেন, সেখানে বসে বসেই বিরলে, মানে হচ্ছে একান্ত নিরিবিলিতে, কবি সেই একান্ত নিরিবিলিতে ফ্রান্সে বসে বসে কিন্তু কপোতাক্ষ নদের কথা মনে করছেন। কপোতাক্ষ নদের সঙ্গে তাদের স্মৃতি আছে, শৈশব কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিগুলোকে কবি রোমন্থন করছেন, মনে করছেন, তার এগুলো মনে পড়ছে। সতত সর্বদা যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলাকলে। আচ্ছা, সতত মানে সর্বদা, কি কেমন মানুষ রাতের ঘরে রাতে নিশাতে স্বপ্নে যেন মায়া মন্ত্রধ্বনি শোনে, মনে হয় যেন তাকে কেউ কিছু বলছে, তার কানে সবসময় কিছু একটা বাজছে, এরকম একটা ব্যাপার। তো এই সতত তব কলাকলে ঠিক ওই রকমই কপোতাক্ষ নদীর যে কলকল ধ্বনি আছে, সেই কলকল ধ্বনিতে কী কয়, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির চলনে। কবি সেই কপোতাক্ষ নদের সেই কলকল ধ্বনিতে তার কানটা যেন সবসময় জুড়িয়ে থাকে। কপোতাক্ষ নদের সে কলকল ধ্বনি কবিকে যেন, কবির কানে যেন সবসময় বাজছে, এবং তিনি যেন একটা ভ্রান্তির ছলনার মাঝে আছেন। ভ্রান্তি মানে আসলে ভুলের ছলনা। যে অনেক সময় হয় না, আমরা যখন একটা জিনিস বারবার মনে করি, মনে হয় যেন ওই জিনিসটা আমার কানে এসে বাজছে সবসময় মনে করার জন্য। তো কপোতাক্ষ নদের সেই কলকল, যেহেতু কবি কপোতাক্ষ নদকে তার স্মৃতিতে বারবার আনছেন, এই জন্য তার মনে হচ্ছে যেন কপোতাক্ষ নদের সেই কলকল ধ্বনিটা তার কানে এসে বাজছে। এবং সেটা কেমন, অনেকটা যে স্বপ্নে, রাতে স্বপ্নের ঘরে বা স্বপ্নের ভেতরে মানুষ যেটা মায়ামন্ত্র ধ্বনি শোনে, অনেকটা এরকম। তো কবি এরকম একটা ভুলের ছলনার মধ্যে পড়ে গেছেন যে তিনি কি কপোতাক্ষ নদের সে কলকল ধ্বনি তিনি মানে শুনতে পাচ্ছেন। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, অর্থাৎ দলে দলে অনেক নদ কিন্তু তিনি দেখেছেন। তিনি ফ্রান্স, ইংল্যান্ড অনেক দেশে ছিলেন। তো এই দেশগুলো থাকার সময় তিনি অন্যান্য দেশের অনেক নদ তিনি দেখেছেন। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু কপোতাক্ষ নদের প্রতি যে তৃষ্ণা, কপোতাক্ষ নদের প্রতি যে কবির কপোতাক্ষ নদের জলের প্রতি যে তৃষ্ণা আছে, তার যে শৈশব কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই স্মৃতিগুলো আসলে অন্য কোনো নদের জলে কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন না, তার সেই ভালো লাগাটা কাজ করছে না। কবি সেই প্রসঙ্গটাই কিন্তু বলছেন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। অর্থাৎ একটা মা যেরকম তার সন্তানকে দুগ্ধ পান করিয়ে বড় করে, সন্তানের সঙ্গে মায়ের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, তো এইরকম কপোতাক্ষ নদও এরকম আসলে তার তীরবর্তী যে মানুষগুলি আছে, সেই মানুষগুলির কাছে, মানুষগুলির সঙ্গে তার একটা গভীর সম্পর্ক আছে। কপোতাক্ষ নদের সেই জলের ধারা কিন্তু সে মায়ের দুগ্ধের মতোই। এই জন্য কবি এরকম একটা উদাহরণ কিন্তু এখানে ব্যবহার করেছেন। তো এই হচ্ছে ব্যাপার, শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে কপোতাক্ষ নদ কবিতার প্রথম পর্বটি দেখলাম। আমরা আগামী দিন কপোতাক্ষ নদের যে ষষ্ঠক অংশ আছে, পরবর্তী 6 লাইন, সেই 6 লাইন আমরা পড়ব। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। দেখা হবে আগামী দিন।